ডক্টর পুলক রায় ঘাটাল তথা পশ্চিম মেদিনীপুরের সাহিত্য চর্চা, মন্দির ও পুরাতত্ত্বের গবেষণায় একটি বটবৃক্ষের নাম। আজকে আমরা এসেছি কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে তাঁরই ছায়ায়। তার সাহিত্য চর্চা, ইতিহাস চর্চা, পুরাতত্ত্ব ও মন্দির গবেষণার কথা শুনতে আমরা এসেছি তার কাছে আগামী প্রজন্মের জন্য কিছু শুভ বার্তা পেতে। কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে সরাসরি চলে যাব ডক্টর পুলক রায়ের কাছে। আজকের মুখোমুখিতে সুনীল আকাশের সঙ্গে ক্যামেরায় লক্ষ্মীকান্ত দাস ঠাকুর। নমস্কার, আমরা আজকে উপস্থিত হয়েছি ডক্টর পুলক রায়ের বাড়িতে। আমার এই এলাকার ঘাটাল মহকুমা কেন, আমাদের জেলা কেন, পশ্চিমবাংলার মধ্যে তার আজকাল সাহিত্য সংস্কৃতি জগতে, বিশেষ করে সাহিত্য ক্ষেত্রে এবং তার পুরাতত্ত্ব ইতিহাস নিয়ে গবেষণা, তো আমরা তার সেই বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। আর আমরা এসেছি আজকে কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে। আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সুপ্রভাত জানাচ্ছি। এবং আজকের যিনি আমাদের মূল প্রতিপাদ্য ব্যক্তিত্ব, এই এলাকার সাহিত্য সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব ডক্টর পুলক রায়, তাকে আমরা নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো পুলকবাবু, প্রথমে আপনাকে আমরা প্রশ্ন করছি, বা প্রশ্ন ঠিক নয়, খুব প্র্যাঙ্কলি, এটা একটা সুন্দর পরিবেশ, আজকের পরিবেশটা বেশ সুন্দর, সকালটা বেশ সুন্দর। তো এই পরিবেশে আপনাকে একটা প্রশ্ন করছি প্রথমেই, যেটা হচ্ছে কবি পুলক রায়, না ইতিহাসকার গবেষক পুলক রায়, না সাহিত্য সংস্কৃতি জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, এই তিনটে পরিচয়ের মধ্যে কোন পরিচয়টা দিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার ভালো লাগে? নমস্কার চ্যানেলের সবাইকে, আজকে যারা আমার এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার আন্তরিক নমস্কার জানাই। যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, কবি পুলক রায় না ইতিহাসবেত্তা পুলক রায়, না গবেষক পুলক রায়, না সাংস্কৃতিক যোদ্ধা পুলক রায়, আমি প্রথমেই বলবো যে গবেষক ইতিহাসবেত্তা আমি নই। কেননা ইতিহাস গবেষক হতে গেলে যে ধরনের পাণ্ডিত্যের দরকার হয়, সেই পাণ্ডিত্য কিন্তু আমার নেই। ইতিহাস গবেষক যারা, তারা প্রচুর পড়াশুনো করেন, প্রচুর তাদের গবেষণামূলক কাজে তাদের আত্মনিয়োগ করতে হয়, প্রচুর বই পড়তে হয়, অনেক ইতিহাস জানতে হয়। সেগুলো না জানলে প্রকৃত ইতিহাস গবেষক হিসেবে নিজেকে প্রতিপন্ন করা আমার মনে হয় উচিত নয়। এবং সেই দিক থেকে আমি কিন্তু ইতিহাস গবেষকের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাই কিন্তু আমি পড়ি না। তবে আমি ইতিহাস ভালোবাসি, আমি ইতিহাসের প্রাচীন যে বিষয়গুলো, সেগুলো নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। আমি ইতিহাস জানতে চাই, আমাদের দেশের, আমাদের গ্রামের, আমাদের দাসপুরের, আমাদের ঘাটালের ইতিহাস আমি খোঁজ বা সন্ধান করি, আমি জানতে চাই। এইটুকু নিজেকে কবি হিসেবেও খুব বড়ভাবে পরিচয় দিতে রাজি নই, কেন আমরা তো সেই ধরনের চর্চা করি না। আমরা আমাদের এলাকাতে আমরা কবিতা করি, সাহিত্য করি, সাংস্কৃতিক চর্চা করি। আমি বরং একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি বেশি খুশি হব এই পরিচয়টা থাকলে। এবং সেই সঙ্গে আমি আমার নিজের কবিতা লিখি, যে কবিতাটা আমি খুব ছোট বয়স থেকেই আমি লেখা শুরু করেছি। আর সাংস্কৃতিক যোদ্ধাটা এই জন্যই বললাম যে আমাদের এলাকায় দাসপুর এবং ঘাটালে সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন, তাদেরকে নিয়ে তাদের সাহিত্য চর্চা, তাদের সংস্কৃতি চর্চা যাতে আরও জোরদার হয়, সেই জন্যে সংঘবদ্ধভাবে তাদেরকে নিয়ে আমি সাহিত্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি, যেটা বেশ কিছুদিন হলো। কাজেই সেই পরিচয়টা আমি পরে আসব। তো এই সাংস্কৃতিক মানসিকতাটা আমার জন্মগত সূত্রে পাওয়া।
আবার পিতৃদেব এবং আপনার অগ্রজ ডক্টর প্রণব রায়, হ্যাঁ, পিতৃদেব পরিব্রাজক পঞ্চানন রায়ের কাছ থেকেই পাওয়া বলতে পারেন। হ্যাঁ, কেননা তারা সাহিত্য সংস্কৃতি ইতিহাস নিয়েই সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কাজে উত্তরাধিকার সূত্রে রক্তের সম্পর্কের নীতি অনুযায়ী আমি সেইটুকু তাদের কাছ থেকে আমি পেয়েছি। আচ্ছা, বাকিটা আমার নিজের কৃতিত্বে আমি যেটুকু করতে চেয়েছি, করতে পেরেছি, সেটা আমার নিজের কৃতিত্বে আমি একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে চেয়েছি। এখানকার যারা লেখক, যারা শিল্পী, যারা কবিতা করেন, যারা গল্প করেন, তাদের সবাইকে নিয়ে একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করার চেষ্টা করেছি। আর কবিতা আমি খুব ছোট বয়স থেকেই লিখি, কাজে কবি হিসেবেই বলুন আর সাংস্কৃতিক যোদ্ধা হিসেবেই বলুন, এই পরিচয়টাই কিন্তু আমি আমার ক্ষেত্রে দিতে আমার যথেষ্ট ভালোই লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা আপনার যে এই সাহিত্য সংস্কৃতি জগতের বিচরণ, এই যে একটা ভালোবাসা বা ভালো লাগা, এটা আপনার কবে থেকে ঠিক শুরু হলো? আমি এই প্রথমেই বললাম যে উত্তরাধিকার সূত্রে আমি আমার পিতৃদেব এবং আমার অগ্রজের কাছ থেকে সাহিত্য সংস্কৃতি জগতে এর এই যে পরিচয়টা, এটা আমি তাদের কাছ থেকেই পেয়েছি। তাহলে আবাল্যই বলতে পারেন। একেবারে আবাল্য। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যখন প্রাইমারিতে পড়ি বা হাই স্কুলে পড়াশোনা শুরু করি, আমাদের বাড়িতে আমি দেখেছি জ্ঞান হওয়ার পর থেকেই প্রচুর বিদ্বজ্জন মানুষ, পণ্ডিত মানুষ আসতেন এবং তাদের মধ্যে অনেক বড় বড় পাণ্ডিত্যপূর্ণ মানুষ এসেছেন এবং বিদেশ থেকেও ডেভিড ম্যাককার্টসনের নাম আপনারা অনেকেই শুনেছেন, যিনি আমাদের দেশের মন্দির নিয়ে গবেষণা করেছেন। এবং আরও বহু মানুষ, আমি কতজনের নাম বলবো, তারা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন এবং আমার পিতৃদেবের সঙ্গে তাদের সাহিত্য ইতিহাস নিয়ে আলোচনা হতো এবং সেইগুলো বোঝার হয়তো তখন ক্ষমতা ছিল না, কিন্তু সেইগুলো আমার মনের মধ্যে একটা প্রভাব ফেলতো। হ্যাঁ, এবং আমরা এটাও দেখেছি, পড়েছি, আপনার যে বাবা স্বর্গীয় পিতৃদেব এবং পরিব্রাজক পঞ্চানন রায়, তার সাথে একটা ঠাকুর বাড়ি, মানে আমাদের তৎকালীন ভারতবর্ষের যে সংস্কৃতির পীঠস্থান ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবার, সেখানেও একটা যোগাযোগ ছিল। তো সেক্ষেত্রেও এবং আরও বিভিন্ন ব্যক্তিত্ব আপনাদের বাড়িতে যাতায়াত ছিল। অবশ্যই এটা সঙ্গত কারণেই বা স্বাভাবিক কারণেই আপনার সাহিত্য সংস্কৃতি ভালোবাসা সেখান থেকে এসেছে। হ্যাঁ, আর তাছাড়াও আমি বাবা আমাকে, মানে আমার পিতৃদেব আমাকে অনেকগুলি সাহিত্যের অনুষ্ঠানে নিয়ে গেছিলেন, যে অনুষ্ঠানগুলি আমার জীবনে একটা পরম পাওয়া বলেই আমি মনে করি। একবার ঝাড়গ্রামের সেবায়তনে একটা বিরাট সাহিত্য অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে এসেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতন ভাষাবিদ, এসেছিলেন সুকুমার সেনের মতন ভাষাবিদ, এসেছিলেন তৎকালীন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রমা চৌধুরী, এছাড়াও বহু সাহিত্যিক এসেছিলেন। আমার সব নাম মনে নেই, আমি অবাক হয়ে তাদের কথাবার্তা শুনছিলাম। এবং আমি তখন স্কুলে পড়ি, খুব ছোট, ওই 6 কি 7-এ পড়ি এরকম। সাহিত্য বোঝার মতন হয়তো অতটা বয়স বা বুদ্ধি আমার ততটা পরিপক্ক হয়নি, কিন্তু আমি খুব অবাক হয়ে তাদের সেই বক্তব্য, তাদের সেই কথা, সাহিত্য সংস্কৃতি সম্পর্কে তাদের যে চিন্তাভাবনাটা, তারা যেভাবে পরস্পরের সঙ্গে আদান প্রদান করছিলেন, আমি সেটা দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়েছিলাম। এবং পরবর্তীকালে আমি সেইগুলোই ধীরে ধীরে আমার মনের মধ্যে সংক্রমিত হতে থাকে, সাহিত্য চর্চার প্রতি আমার একটা টান আসতে থাকে এবং বীজটা সেইখান থেকেই বপন হয়। এবং আমি একেবারে স্কুল লাইফেই কবিতা লেখা শুরু করি এবং আমাদের স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, মুকুলবাবু, বাংলার মাস্টারমশাই। তিনি আমার এই কবিতাগুলো দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন বের করা হবে। মাস্টারমশাই মানে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, মানে আরও মাস্টারমশাইরা ছিলেন সবাই মিলে, এবং আমাকে দায়িত্ব দেওয়া হলো যে সেই ওয়াল ম্যাগাজিনের সম্পাদনাটা করতে, মানে ওয়াল ম্যাগাজিনটা লিখতে আমাকে বলা হলো। তো তখন আমি ওই 8 কি 9-এ পড়ি। তো সেই সময়ে সেই ওয়াল ম্যাগাজিন লেখা এবং সেই ওয়াল ম্যাগাজিনে আমার লেখা সহ আরও আমাদের যে সহপাঠী যারা ছিল তাদের টবিতাগুলো দিয়ে একটা ওয়াল ম্যাগাজিন বেরিয়েছিল সেই সময়। আচ্ছা, আমরা এবার আসছি। আমরা জানি যে ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি এবং দাসপুর সাহিত্য সংসদের এই দুটো যে এলাকার সাহিত্য জগতের পিলার বলতে পারেন, স্তম্ভ। তো সেখানকার আপনি প্রতিষ্ঠাতা সম্পাদক। তো আপনার এই দুটো যে সাহিত্য একাডেমি এবং সাহিত্য সংসদ এই গঠন করার পেছনে উদ্দেশ্য কী ছিল 1 নম্বর, আর 2 নম্বর
তো এইটা করার পর আর সুদীর্ঘ 10 বছর তো হয়ে গেল আপনার একাডেমিটা, এবং সাহিত্য সংসদ 19 বছরে পদার্পণ করলো। হ্যাঁ 19 বছর হয়ে গেল। তো এটা করতে গিয়ে আপনার কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনি? অসুবিধার সম্মুখীন আমাকে সেভাবে কিছু হতে হয়নি। আমি প্রথমেই বলেছি যে আমার পিতৃদেব এবং মা অগ্রজ তারা ইতিহাস নিয়ে অনুসন্ধান করতেন, সাহিত্য সংস্কৃতি ভালোবাসেন, তবে তারা সংগঠন কখনো করেননি। তো আমি দেখলাম যে আমাদের ঘাটাল মহকুমায় কিন্তু বিচ্ছিন্নভাবে সাহিত্য সংস্কৃতির চর্চাটা কিন্তু প্রবহমান। প্রত্যেকেই সাহিত্য সংস্কৃতি চর্চা করে, কিন্তু বাড়িতে বসে প্রত্যেকে করে, আলাদা কোনো সংগঠন নেই যে একটা জায়গায় এসে সবাই মিলিত হয়ে একটা জায়গায় সংগঠন করে সেখানে সাহিত্য সংস্কৃতি চর্চা প্রসার করব। উদ্দেশ্য ছিল ওদিকে সংগঠিত করা। আমার প্রথম উদ্দেশ্য ছিল যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, একটা সংগঠন তৈরি করা, যে এলাকার সমস্ত কবি সাহিত্যিকরা একটা সংগঠনের ছত্রছায়াতলে আসুক, একটা প্ল্যাটফর্মের তলায় আসুক, সেখান থেকে আমাদের সাহিত্য চর্চার এবং সংস্কৃতি চর্চার পদযাত্রাটা শুরু হবে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি দাসপুর সাহিত্য সংসদ প্রথমে প্রতিষ্ঠা করি আজ থেকে 19 বছর আগে, এবং তারপরে ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি তৈরি করি, যেটা আজ থেকে 10 বছর আগে। এবং আমার মনে হয় অসুবিধার কথা যেটা বললেন, অসুবিধাটা সেরমভাবে হয়তো সেটা কিছু সেরমভাবে আমি অনুভব করিনি, বরং সুবিধা অনেক কিছু হয়েছে। এতে যারা বাড়িতে বসে টুকটাক চর্চা করতেন তারা আরও ব্যাপকভাবে এই সংগঠনের ছত্রছায়াতলে এসে সাহিত্য সংস্কৃতির চর্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের সাহিত্য সংস্কৃতির জগতে ঘাটাল মহকুমার একটা সত্যি গর্ব করার মতন দিক। বাহ। তো এবং একটা মহৎ উদ্দেশ্য ছিল, যা উদ্দেশ্য পূরণ হয়েছে, এবং এটা আরও ভালো লাগলো যে সমস্যা আপনি সম্মুখীন হয়নি, বা টুকটাক সমস্যা তো রয়েছে, ওভারকাম করতে পেরেছেন। হ্যাঁ, সেই সমস্যাটাকে আমি সমস্যা বলে মনে করি না, কেন ওই রকম ধরনের ভালো কাজ করতে গেলে টুকটাক একটু আধটু সমস্যা আসবে, সেইটাকে যদি ওভারকাম না করতে পারি তাহলে তো আমার উদ্দেশ্য এবং লক্ষ্যটা ঠিক পূরণ হবে না। এবং আমরা জানি এই গত নভেম্বরে 2021 সালে একটি ঐতিহাসিক সারস সংকলন প্রকাশ হলো আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে একটা বড় সুদীর্ঘ একটা সারস সংকলন প্রকাশ পেয়েছে সাহিত্য একাডেমির পক্ষ থেকে। তো তার জন্য আমরা এলাকাবাসী গর্বিত, আপনি তার সম্পাদক ছিলেন। তো এবারে আমরা আসছি, তো পুলকবাবু, যে কিউরিওসিটি সংবাদবার্তার পক্ষ থেকে আমরা জানতে চাইছি যে এই এলাকার তো আরও সংবাদ যারা পরিবেশন করেন বা তারা সংবাদ চ্যানেল চালাচ্ছেন, তো এই ধরনের যারা সংবাদ করছেন, তো আপনি তাদের কাছ থেকে কীরকম সংবাদ পরিবেশন প্রত্যাশা করেন? হ্যাঁ, আমি প্রথমে একটু বলে নিই যে আপনি মনে করিয়ে দিলেন যে একটা ঐতিহাসিক শারদ সংকলন আমরা বের করতে পেরেছি। তো আমার একটা লক্ষ্য ছিল যে সাহিত্য যে পত্রিকা আমরা বের করি ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি থেকে, সেইটাকে এমন একটা জায়গায় পর্যায়ে আমি পৌঁছে দেব যেটা দেখে মানুষ অন্তত একটা নতুন পথের সন্ধান পাবে, নিজেকে একটা গৌরবান্বিত বলে মনে করবে, নিজেদের এলাকার একটা পত্রিকা বেরিয়েছে, এত বড় পত্রিকা বেরিয়েছে, সেটা নিয়ে গর্ব করতে পারবে। বা যারা সাহিত্যসেবী রয়েছেন আমাদের ঘাটাল সাহিত্য একাডেমি বা দাসপুর সাহিত্য সংসদের, তাদের মধ্যে একটা নতুন করে খিদে তৈরি হবে যে জায়গাটা থেকে এত বড় একটা শারদ সংকলন বের হয়, যেটা পশ্চিমবাংলার একটা শ্রেষ্ঠ শারদ সংকলন হিসেবে শ্রেষ্ঠত্বের সম্মান পায়, সেই শারদ সংকলনে আমার লেখা রয়েছে, আমাদের লেখা রয়েছে, আমাদের ঘাটাল মহকুমার যারা নতুন প্রজন্মের কবি সাহিত্যিক তাদের লেখা রয়েছে। এটা কিন্তু একটা গর্ব করার মতন গর্বের ব্যাপার। আমি শুধু এই জায়গাটাই খুঁজছিলাম এবং এই জায়গাটাতে আমি আমার পত্রিকাটাকে পৌঁছে দিতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং আমার গর্বের তো বটেই। আর নতুন প্রজন্ম বা যারা সংবাদ করছেন বা যারা উদীয়মান তরুণ, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমাদের ঘাটাল মহকুমাতে কিন্তু অনেকগুলো সংবাদ চ্যানেল হয়েছে, যেটা খুব ভালো বিষয়। কেননা আগে তো এসব ছিল না, আগে এই ধরনের সংবাদ চ্যানেলগুলো ছিল না এবং আমরা সংবাদগুলোও ঠিকঠাক পেতাম না। তো আমার প্রথম কথা হচ্ছে চ্যানেল হোক, সংবাদ পরিবেশন হোক, কিন্তু সংবাদ যারা পরিবেশন করবেন তাদের উদ্দেশ্যে প্রথমেই আমি একটা কথা বলবো যে সংবাদ যেমন নির্ভীক এবং নিরপেক্ষ হয়, সংবাদ যারা পরিবেশন করবেন
তাদেরকে নির্ভীক হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, কারো উপরে হিংসা বা দেশ বশবর্তী হয়ে সংবাদ পরিবেশনটা করা উচিত নয়। আমি প্রথমেই বলছি নির্ভীক এবং নিরপেক্ষ হতে হবে। কাজে আমাদের নিরপেক্ষ সংবাদটা পরিবেশনটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। এটা যদি করতে পারা যায় তাহলে আমার মনে হয় সংবাদপত্র বা সংবাদ পরিবেশন একটা সত্যিকারের পথ ধরে চলতে পারে, আগিয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলি যে গতানুগতিক সংবাদ কিন্তু আমরা প্রায়ই দেখছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের প্রাচীন ইতিহাসের যে সংবাদগুলো, আমরা দেখতে পাচ্ছি না আমাদের এলাকার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেইগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি বলবো আমাদের ঘাটাল মহকুমা এবং দাসপুরে গর্ব করার মতো অনেক ইতিহাস রয়েছে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে দেশের কাব্যে গানে ছড়ায় প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষে, কীটদষ্ট পুঁথির জীর্ণপত্রে, গ্রাম্য পার্বণে, ব্রতকথায়, পল্লীর কৃষিকুটিরে দিনের পর দিন বিনা বেতনে বিনা পুরস্কারে খ্যাতিবিহীন কর্মে স্বদেশ প্রেমকে সার্থক করতে হবে। এটা রবীন্দ্রনাথ বলেছেন। বঙ্কিমচন্দ্র বলেছেন যে সাহেবরা পাখি মারতে গেলে সাহেবদের ইতিহাস লেখা হয়, কিন্তু বাংলার ইতিহাস নেই। বাংলার ইতিহাস লিখতে হবে। বাংলার ইতিহাস কে লিখবে? তুমি লিখবে, আমি লিখব, সকলেই লিখবে। তো আমি শুধু বলবো যে গতানুগতিক যে সমস্ত রাজনীতির খবরগুলো প্রকাশিত হচ্ছে হোক, কারণ তাতে আমাদের যে অন্তর্দৃষ্টিটা খুলে যায় যে আমরা কোথায় বাস করি, কোথায় কি করি, কার সাথে মেলামেশা করি, তারা কি করে। এই ধরনের সংবাদপত্রগুলো কিন্তু, এই সংবাদগুলো কিন্তু আমাদের কাছে আসছে, খুব ভালো কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে তরুণ প্রজন্মের যারা এই সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সুনীল যেটা বলছিল যে তাদের উদ্দেশ্যে বার্তাটা কি হবে, আমি বলবো এই সমস্ত সংবাদ পরিবেশনের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামগঞ্জে বহু রবীন্দ্রনাথের কথায় যেটা আমি বললাম, বহু কিছু কিন্তু লুকিয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে গ্রাম্য পার্বণে, ব্রতকথায়, পল্লীর কৃষিকুটিরে। আমি একবার ওই যদুঘনশ্রমে গেছিলাম, ডোঙাভাঙা একটা জায়গায়। সেখানে একটা প্রাচীন কুটির শিল্প আছে, যেটা হচ্ছে গিয়ে মানে ওই কুটির শিল্পটার নাম হচ্ছে চাঁচি। চাঁচি তৈরি হয় সেখানকার প্রায় 100-150 ঘরে এখনো পর্যন্ত চাঁচি তৈরি হয়। চাঁচিটা হচ্ছে গিয়ে না চাঁচি নয়, চাঁচি দুধের সর থেকে চাঁচি নয়, এটা হচ্ছে একটা মাদুরের মতন একটা শিল্প, মাদুর তৈরির মতো একটা শিল্প। হ্যাঁ, হ্যাঁ, ওই চাঁচির, হ্যাঁ, তার ওই আলাদা করে চাষ করতে হয়। মাদুর কাঠির যেমন আলাদা করে তৈরি হয়, তেমনি ওটারও আলাদা করে চাষ করতে হয়। ওর আলাদা করে জমি আছে, সেই জমিতে চাষ করা হয়, বা বিভিন্ন জায়গা থেকে ওগুলো সরবরাহ করা হয়, বাজার থেকে তারা কেনেন। দুধকুমড়া হাট বা ওই রূপনারায়ণ পেরিয়ে আর একটা কি বাজার আছে, ওইখান থেকে ওরা নিয়ে আসে, বা ব্যবসায়ীরাও ওদের কাছে সাপ্লাই করে দিয়ে যায়। তো অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত মেহনত করে তারা এই চাঁচি শিল্পটিকে, তাদের যে পূর্বপুরুষের যে এই যে শিল্প ধারা, সেই ধারাটিকে তারা কিন্তু বজায় রেখেছে। তো এর আগে চাঁচি শিল্প নিয়ে আমাদের দাসপুরে কিন্তু কোনো আলোকপাত হয়নি। তো আমি হঠাৎ একবার গেড়িবুড়ি মেলাতে গিয়ে ওই মাদুরের মতন ওই এটাকে দেখে আমি ভাবলাম যে এটা কী ধরনের জিনিস। তার আগে আমিও খুব একটা দেখেছি এমন মনে পড়ে না। তো তারা বললো এটার নাম হচ্ছে চাঁচি। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় তৈরি হয় এটা? বললো যদুঘনশ্রমে ডোঙাভাঙায় ওদের 100টা পরিবার আছে। তো আমি নিজে গিয়ে সেই জায়গার ছবি টবি তুলে এনেছিলাম, আমি ওই সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলাম, আমি এটা নিয়ে একটা প্রবন্ধও লিখেছি। তো এই যে আছে, তারপর যে আমাদের যে গ্রামে বড়ি শিল্প আছে, হ্যাঁ, বিভিন্ন গয়না বড়ি দেওয়া হয়। এই রাধাকান্তপুরের কিছু শিল্পী রয়েছেন, শীতকাল গয়না বড়ি দেওয়া হয়। এই গয়না বড়ি কিন্তু যদুঘনশ্রমেরও একটা পরিবারে আমি গিয়ে দেখে এসেছি, সেখানেও ছবি টবি আমি নিয়ে এসেছি। তো সেই শিল্পের কথা আমি শুধু এইগুলো ইনস্ট্যান্স দিচ্ছি। আমি বলছি যে পুরনো যে সমস্ত শিল্প, পুরনো যে সমস্ত মন্দির মসজিদ, আমি এইবারই সংখ্যাতেই আমাদের দাসপুরের কিছু শিব মাহাত্ম্য, শিবের গাজন উপলক্ষে আমি একটা প্রবন্ধ লিখেছি। যে আমি তো প্রথমে বললাম যে যেগুলো আমার বাবা বা দাদা যেগুলো খুব একটা আলোকপাত করেনি, আমি সেই যে জিনিসগুলোতেই একটু বেশি আলোকপাত করতে চাই। শিবের গাজন নিয়ে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম। সেখানে আমি ওই কি বলে
ওই রাজনগরের কাছে সামাটের কাছে নদীর এই দিকটায় একটা শিব মন্দির গেছিলাম, তো আর একটা প্রাচীন ইতিহাস দেখলাম যে খুব ভালো লাগলো এবং সেটা প্রকাশও করেছিলাম আমি। আচ্ছা। তো এই ধরনের শিবের গাজন টাজন বা যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যে সমস্ত রয়েছে, তারপরে আমি একবার কর্মকারদের সম্পর্কে, আমাদের দাসপুর থানার কর্মকর্তারা কেমন আছেন, তারা তো কামারশালে আমাদের নানান জিনিস তৈরি করেন, বাজারে করেন, এটা একটা আলাদা শিল্প। তো এই শিল্পের যারা কারিগর তারা কিভাবে বেঁচে আছেন সেটা নিয়েও আমি একটা প্রবন্ধ লিখেছিলাম এবং গোটা দাসপুরে কর্মকার সম্প্রদায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো তাদের না আছে কোনো সমবায় সমিতি, না আছে তাদের আর্থিক কোনো আর্থিক নিরাপত্তা, অথচ তারা এই যে আমরা চাষবাসে যে সমস্ত লাঙল তৈরি হয়, আমাদের যে কড়া খুন্তি হাতা, যে সমস্ত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো যারা তৈরি করে তাদের যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে আমি কিন্তু একটা প্রবন্ধ লিখেছিলাম, যেটা আরেকটা ওই প্রবন্ধটাতেই আমি একটা আনন্দবাজারেও লিখেছি, ওই একই রকম প্রবন্ধ ওই কর্মকারদের নিয়ে, সেটা প্রকাশিত হয়েছিল। তো আমাদের এখানে যারা আপনার লেখার তো শেষ নেই, আপনারা লিখেছিল অনন্ত কাদ্রা লিখতে আরও লিখবেন আপনি। তো আমরা এবারে একটা কথায় আসছি যে পুলক রায়ের কাছে আমরা এসেছি, কবি পুলক রায়। তো তার একটা কবিতা শুনবো না, এটা হতেই পারে না, একটা দুটো কবিতা শুনবই। আর একটা কথা বলবো আপনাকে, আমরা জানতে চাইছি এবার আন্তরিকভাবে যে প্রবন্ধ বা কবিতা বা ছড়া বা গল্প বা অনুগল্প, আজকাল আপনার অনেক অনুগল্প বা আপনার ছড়া বা কবিতা সবই শুনছি, তো আপনার কোনটা লিখতে সবচেয়ে, সাহিত্যের কোন ক্ষেত্রে বিচরণ করতে আপনার ভালো লাগে, এবং তারপরে কবিতা একটা বা দুটো? আমি প্রথমে বলি যে আমার কবিতা, গল্প, ছড়া বা আধুনিক ধরনের যে কবিতাগুলো, যে ধরনের বৈচিত্র্যমূলক কবিতা আজকাল বেরোচ্ছে, সেই সমস্ত কবিতাগুলো আমার সবগুলোই লেখার অভ্যেস আছে, আমি সবগুলোই লিখি এবং সবগুলোই লিখতেই আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমি অনুগল্পও লিখেছি, আমি ছড়া লিখেছি, আমি বিভিন্ন ধরনের যে আধুনিক যে সমস্ত কবিতার যে নতুন ক্ষেত্র প্রসারিত হচ্ছে, 4 লাইনের ছড়া, লিমেরিক, আমার লিমেরিকের একটা বই রয়েছে এবং ঘাটাল মহকুমায় প্রথম আমিই বোধহয় লিমেরিকের বই বের করেছি, আমার নিজের লেখা বই। এর আগে ঘাটাল মহকুমায় লিমেরিকের বই কিন্তু কেউ বোধহয় বের করেনি। তো আমি ছোট গল্প একটা বই বের করেছি, বাচ্চারাও যেমন পড়ে ভালো লাগবে তেমনি বড়রাও পড়তে পারবে। টুলটুলি আর তার ফুলবনের বন্ধুরা বলে একটি ছোটদের জন্য গল্পের বই বের করেছি। এছাড়া তো আমার কবিতার বই রয়েছে, আমার গল্পের বই রয়েছে। তো সব শেষে বলবো, দিনের শেষে আমার আধুনিক গদ্য কবিতাই আমার বেশি ভালো লাগে, ছড়াও খুব ভালো লাগে। তো আপনি বলছেন যখন, আমি আমার একটা কবিতা এখন তো শীতকাল, তো আমার মনে হয় শীতকাল নিয়ে একটা কবিতা ছড়া আমি পড়ে শোনালে বোধহয় ভালোই লাগবে। আমাদের শ্রোতা বন্ধুরা যারা ওপারে আছেন তারা তো অবশ্যই অপেক্ষা করছেন অধীরভাবে যে পুলক রায়ের কাছে এসেছি, কবি পুলক রায়ের কবিতা শুনবো না, এটা হতেই পারে না। আচ্ছা, আমি একটা শীতের কবিতা একটা পড়ে শোনাচ্ছি। শীত এসেছে, শীত এসেছে শিশির মেঘে আকন মাটির ঘরে, শীত এসেছে কাঁসাই চরে শিলাবতীর তীরে। শীত মানে কি দুঃখ বিষাদ, আনন্দ বা সুখ, অন্ধকারে হিমেল চোখের শিশির ছোঁয়া মুখ। শীত এসেছে সেন্ট পলসে বড়দিনের মাঠে, শীত এসেছে শিল্পকলায়, শীত বসেছে হাটে। শীত বাতাসি ভীষণ খুশি, স্বপ্নে দুচোখ ভরি, পলাশডিহির জঙ্গলেতে চড়ুই ভাতির হাঁড়ি। শীত এসেছে সহজিয়ায় আউল বাউল গানে, শীত এসেছে পান্থ ছায়ায় আমন বুড়ির থানে। শীতের ফসল ওলকপি, শিম, গাজর, বাঁধাকপি, শীতের গায়ে জরির চাদর, শীতের মাথায় টুপি। শীত এসেছে কার্নিভালে সর্ষে ফুলে হাসি, শীত এসেছে আগুন চোখে দহন বুকে বাঁশি। শীতের দোসর খেজুর রসে শিউলি বাঁধে হাঁড়ি, এইবারে তুই যাস চলে তো
তোর সাথে ঠিক আড়ি। বাহ। শীত এসেছে ডিসেম্বরে বইমেলাতে মাঠে, শীত এসেছে খুশবু এমন তোর খোঁজে দিন কাটে। শীতের ঝিলে খিলখিলিয়ে নামছে পাখির ঝাঁক, তোর গায়ে শীত দুপুর ছুঁলাম মন খারাপই রাখ। বাহ। আরেকটা কবিতা হয়ে যাক। কবিতা, আপনার আধুনিক আচ্ছা আমি কবিতা ভালোবাসেন বললেন। আমার আধুনিক কবিতা একটা পড়ে শোনালাম। আমি বলি আমি আরেকটা ওই বরং আপনার পছন্দ মতো- লিমেরিক একটা পড়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ। এই লিমেরিকের বইটাই আমি প্রথম বের করেছিলাম, ঘাটাল মহকুমা থেকে আমারই প্রথম লিমেরিকের বই বেরিয়েছিল। তো 60টা সেরা লিমেরিক নিয়ে আমি এই বইটা বের করেছিলাম। লিমেরিক সাধারণত ওই প্রথম 5টা লাইনের হয়, প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এবং লাস্টের পঞ্চম লাইনের সঙ্গে একটা অন্তমিল থাকে, আর মাঝের তৃতীয় লাইন এবং চতুর্থ লাইনের সঙ্গে একটা অন্তমিল থাকে। তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন খুব ছোট হয়, আর প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম লাইনটা একটু বড় হয়। এত যদি পদ্য লেখো একটা তো চোখ পড়বে কে, এত যদি পদ্য লেখো একটা তো চোখ পড়বে কে। হেমন্ত মন প্রাণ ছোঁয়ালেই শিউলি ফুলেও গান লেখে। মেঘ কুয়াশার গল্প বুঝে সন্ধে তারা উঠল সেজে, এক সবরই গদ্য সাজায় ইলেকট্রনিক ট্যাবলেটে। বাহ। শিউলি ফুলেও গান লেখে। তো একটা আরেকটা ছোট্ট একটা কবিতা। আর এই লিমেরিকের মধ্যে একটা থাকবে, একটা রসবোধ থাকবে, একটা মানে হিউমারের মতন একটা বিষয় থাকবে, যাতে মন প্রাণটা খুব চাঙ্গা হয়ে যায় আর কি, খুব সজীব হয়ে যায়। আচ্ছা আমি আরেকটা পড়ে শোনাচ্ছি। দিদিমণি। হাসি খুশি সদা দিদিমণি একা থাকেন আমাদেরই পাশে। হাসি খুশি সদা দিদিমণি একা থাকেন আমাদেরই পাশে। বড়ই দরদি, বড় সামাজিক, বিপদেতে পাই সাথে। কেউ জানে না কো কোনো একদিন বেদনা বিধুর ক্লান্ত মলিন, হাপুস নয়নে কাঁদছেন দেখি একা একা মাঝ রাতে। আচ্ছা, আপনার তো শেষ নেই, তো আমরা প্রায় শেষের দিকে এসে গেছে এবারে। আপনার লেখার শেষ নেই, বলার শেষ নেই। পরবর্তীকালে আপনাকে নিয়ে আরও আমার বড় কাজ করার ইচ্ছে থাকবে আমাদের সংবাদ বার্তার পক্ষ থেকে, কৃষি সংবাদের পক্ষ থেকে। তো আমরা আপনাকে এবারে বলছি যে এই যে ঘাটাল মহকুমা বা তথা পশ্চিম মেদিনীপুর জেলার বা তথা কেন বাংলার সংস্কৃতি জগতের যে তরুণ সমাজ, তারা সাহিত্য সংস্কৃতি বা প্রগতিশীল বা সুকুমার বৃত্তিগুলো তারা কিভাবে সজাগ রাখবে বা তারা কিভাবে আগিয়ে চলবে, এই সম্পর্কে আপনার বার্তা কি যুব সমাজের উদ্দেশ্যে? যুব সমাজের তো অ্যাকচুয়ালি অনেক কিছু করার আছে আমাদের দেশের। বিশেষ করে এই সময়কার অভিভাবকদের একটা চিন্তা যে ছেলেপুলেকে মানুষ করতে হবে। মানুষের যে সংজ্ঞাটা সেটা অ্যাকচুয়ালি কি, যে মানুষ কাকে বলে। মানুষ মানে কি শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে বাইরে একটা চাকরি নিয়ে চলে যাওয়া এবং নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে গুছিয়ে থাকা, আমোদ আহ্লাদে থাকা, বা ভুলে যাওয়া সমাজ, সেটা কি মানুষ? একদম না। পড়াশুনোও করব, খেলাধুলাও করব, সমাজের চারটে মানুষের সঙ্গে নিজের সুখ দুঃখটাকে ভাগ করে নেব, সবার পাশে থাকব, অথচ আমার বিদ্যে চর্চার ছেদ হবে না। আমার নিজের একটা অ্যাম্বিশন থাকবে, আমার একটা লক্ষ্য থাকবে, আমি সেই জায়গায় পৌঁছে যাব এবং সেইখান থেকে আমি চিন্তা করব যে আরও কত রকমভাবে আমার পক্ষে কতটা সম্ভব, যতটা সম্ভব সেই সম্ভব অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি এলাকার মানুষের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবো, তাদের পাশে থাকতে পারবো। সুখ দুঃখে যতটা সম্ভব আমি আর্থিক সাহায্য দিয়ে হয়তো সবসময় সব কিছু হয় না, কিন্তু মানুষের পাশে থাকাটার কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। তো সেই জায়গাটা আমার মনে হয় প্রত্যেকটা অভিভাবকের চিন্তাভাবনা করা উচিত যে ছেলে মেয়েকে সেই শিক্ষাগুলো কিন্তু দিতে হবে, যে
প্রকৃত মানুষ হওয়ার অভিভাবকদের দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব রয়েছে, অভিভাবকদের দায়িত্ব রয়েছে। তা না হলে এই প্রত্যেকটি ছেলে মেয়ে ওই ক্লাসে যাবে, বিদ্যা শিক্ষা করবে, ঘরে টিউশনির মাস্টারের কাছে পড়াশোনা করবে, লাফিয়ে লাফিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন চালকলা বালা বিদ্যা, হ্যাঁ, চালকলা বালা বিদ্যে। যেটা ঠাকুর তো রামকৃষ্ণ সেই বলছেন। জায়গায় গিয়ে তারা নিজেরা হয়তো একটা ভালো পজিশনে থাকবে, গবেষণার কাজেই থাকুক বা যাই থাকুক, ডাক্তার ইঞ্জিনিয়ার যেভাবেই থাকুক হোক না কেন, তো হয়তো বলবেন যে ডাক্তার হয়েও তো সে সেখানকার পরিষেবা দিচ্ছে। কিন্তু আমি বলবো সেই জায়গাটার সঙ্গে সঙ্গে আমাদের এলাকায় যে জায়গায় তার জন্ম, যে জায়গার মানুষের সঙ্গে তার এতদিনের সম্পর্ক, সেই জায়গার মানুষকে কিন্তু তাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে আমি বলবো আমাদের যে আশেপাশে যে সংগঠনগুলো রয়েছে, যে সমস্ত ক্লাবগুলো রয়েছে বা এই ধরনের সমাজসেবামূলক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটু যুক্ত থাকতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু অনেক কাজ করা যায়। যেমন আমি সাহিত্য চর্চা করি, দাসপুর সাহিত্য সংসদ তৈরি করেছি, ঘাটাল সাহিত্য একাডেমি তৈরি করেছি, কিন্তু আমার এখানে বাড়ির পাশে একটা ক্লাব আছে, সেই ক্লাবের সঙ্গেও আমি কিন্তু প্রথম থেকে খুব যুক্ত। আমি এই ক্লাবের প্রথম সম্পাদক ছিলাম, তারপরে সেই সূত্রে এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছি। এখন ইয়ং ছেলেরা সেখানে ক্লাব করে। এখানে প্রতি বছর একটা কি দুটো রক্তদান শিবিরের আয়োজন হয়, একটা বিরাট সরস্বতী পুজো হয়। এই যে রক্তদান শিবিরে যে সমাজের ভালো করার জন্য একটা মানসিকতা, এই মানসিকতা কখন থাকে? যখন একটা সংগঠন তৈরি হয়। সেই সংগঠনটা কাদের দ্বারা তৈরি হয়? না, তোমার আমার বাড়ির ছেলেমেয়েরাই কিন্তু এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকে। তো আমি বলবো নিজের বিদ্যা শিক্ষা চর্চার পাশাপাশি এই ধরনের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থেকে এই ধরনের সমাজসেবামূলক কাজগুলো কিন্তু দ্রুত রূপায়ণ করার চেষ্টা করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে নিজের ভাবনা চিন্তার পরিধিটাকে আরও বেশি ব্যাপ্ত করতে হবে, একটা বড় করতে হবে। আপনাকে পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে হবে। কেননা আপনার হয়তো যেগুলো মনে হচ্ছে যে এই জায়গাগুলো সমাজ ভাবনার ক্ষেত্রে, সমাজের উন্নতির ক্ষেত্রে আমার মনে কিছু কিছু পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাকে রূপদান করতে হবে, কিন্তু সেই পরিকল্পনাগুলো রূপদান করা যাচ্ছে না, অনেকগুলো বাধা বিপত্তি আছে। সেই বাধা বিপত্তিগুলো আমার মনে হয় কাটিয়ে দিতে পারবে যদি আপনি পুলিশ প্রশাসনের সঙ্গে, যদি আপনি আমাদের এই রাজনৈতিক প্রশাসনের সঙ্গে যদি নিজেকে যুক্ত রাখতে পারেন, তাদের সঙ্গে যদি একটা আপনার সম্পর্ক থাকে, তাদেরকে যদি বোঝাতে পারেন যে আমি এই পরিকল্পনাগুলো তৈরি করতে চাই, এগুলো রূপায়ণ করতে চাই, আমার মনে হয় সেগুলো তারা নিশ্চয়ই আরও সলভ করতে পারবেন। এবং আরও অনেক ছোটোখাটো তো কাজ আছে। আমাদের দেশে বহু ছেলে মেয়ে তারা রয়েছে গরিব পরিবারের, যারা হয়তো ঠিকমতো খেতে পায় না এখনও, যদিও আমাদের গভর্নমেন্ট নানারকমভাবে সাহায্য করছে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো, কিন্তু তবুও দেখা যাবে অনেক প্রত্যন্ত জায়গাতে যেখানে মানুষ ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে না, বিশেষ করে পুষ্টিকর খাওয়া দাওয়াগুলো পাচ্ছে না। সেই পুষ্টিকর খাওয়া দাওয়াগুলো তাদেরকে বিদ্যা চর্চা যাতে তাদের ভালো হয়। আমি তো দেখেছি আমাদের এই গ্রামেই দেখেছি কেউ কেউ আছেন এমন যাদের এখনো পর্যন্ত কোনো রেশন কার্ড নেই, তারা জানেই না যে রেশন কার্ডটা কী, তাদের আধার কার্ড নেই, তাদের রেশন কার্ড নেই। আমার মনে হয় এই কাজগুলোকে সেই কাজগুলো কিন্তু আমাদের করার আছে, সেগুলোও আমাদের করার আছে। সবকিছু কিন্তু পঞ্চায়েত করবে না, সবকিছু কিন্তু বলে রাখি আমাদের মহামান্য রাজ্য সরকার বর্তমানে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, আর কি একটা পরিমাণ টাকা দিচ্ছেন। তো এই আপনি বলছেন যুব সমাজ এই টাকাগুলো খুব যুক্তিসঙ্গত ভাবে টাকাগুলো দেওয়া হচ্ছে, ইউটিলাইজ করুক, কিন্তু সেইটা ইউটিলাইজ যায় না, সেটা কিভাবে হচ্ছে। আপনি যেটা দারুণ প্রসঙ্গ তুলেছেন যে এইগুলো ঠিকমতো প্রপারলি ইউটিলাইজ হোক এবং যুব সমাজ আগিয়ে আসুক, তারা সাহিত্য সংস্কৃতি জগতে তারা ঝাঁপিয়ে পড়ুক, তাদের পরিবার, তাদের পরিজন সমাজ সামলে এবং নিজের ক্যারিয়ার সামলে, না হলে তারা সেই জড়াভূতের মতো রয়ে যাবে বা আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়ে যাবে। হ্যাঁ, খুব সঙ্গত কারণেই আমাদের রাজ্য সরকার এই ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে। শেষ পর্যায়ে এসে গেছি আমাদের এই আজকে সাক্ষাৎকারে, এই মুখোমুখিতে। তো ঘাটাল মহকুমায় আপনাদের যে পরিবার, আপনাদের সেই রাঘুলকার ভারতচন্দ্র আপনাদের পূর্বসূরি ছিলেন। পরবর্তীকালে আপনার বাবা পরিবারজক পঞ্চানন রায় এবং ডক্টর প্রণব রায় আপনার অগ্রজ অধ্যাপক এবং ইতিহাসবেত্তা, এবং তার প্রবন্ধ, তার সাহিত্য, তার আমরা অনেক তার প্রজ্ঞা আমরা দেখেছি। তার স্মরণসভা আমরা করলাম ঘাটাল টাউন হলে বর্তমানে। তো এই ঘাটাল মহকুমাবাসী আপনাদের এই যে ইতিহাস চর্চা, এই যে এটা আরও কিছু তাদের কাছ থেকে, মানে এই ঘাটালবাসীর কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন?
আমি একটা কথাই বলবো, যদি পঞ্চানন রায়কে সম্মান জানাতে হয়, যদি প্রণব রায়কে সম্মান জানাতে হয়, তারা যে কাজগুলো করে গেছে, বিশেষ করে তাদের বইগুলো আগে সংগ্রহ করে পড়তে হবে। কিছুদিন আগে যে স্মরণ সভাগুলো হয়ে গেল, আমার অগ্রজ প্রণব রায়ের যে প্রয়াণ উপলক্ষে কয়েকটা স্মরণ সভা হয়েছে আমাদের দাসপুর ঘাটালে, তো সেখানে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। অনেকে জানে না প্রণব রায়কে, অনেকে জানে না ঘাটালের কথা কি জিনিস, হ্যাঁ, অথচ ঘাটালের কথাটা বেরিয়েছে আমাদের আজ থেকে 1976 সালে বেরিয়েছে, মানে আজ থেকে কত বছর আগে, অন্তত 25 আর প্রায় 50 বছর আগে। তো এই 50 বছর আগে ঘাটালের কথা বের হলেও অনেক শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, অনেক যুবক সম্প্রদায় কিন্তু ঘাটালের কথা বইটার নামই শোনেনি। তো যদি বইটার নাম না শুনে থাকে, তাহলে পঞ্চানন রায় সম্পর্কে তারা জানবে কী করে, প্রণব রায় সম্পর্কে তারা জানবে কী করে? আগে তো আমাকে বইটা জানতে হবে, বইটা পড়তে হবে, ঘাটালের কথায় কি লেখা আছে, তো বাংলার মন্দিরে কি লেখা আছে, দাসপুরের কথায় কি লেখা আছে, এই বইগুলো কিন্তু আগে পড়তে হবে। তবেই আমার মনে হয় এই ধরনের মূল্যায়নগুলো, প্রশ্নগুলো আসবে। এবং স্থানীয় লাইব্রেরিগুলোতেও এই বইগুলো যাতে দিতে পারে, না, এই বই লাইব্রেরিগুলোতে রয়েছে, কেননা বইটা প্রকাশ হওয়ার পরেই ঘাটালের বিভিন্ন লাইব্রেরিগুলোতে দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধু এবং যারা আমাদের আজকে এই ওপারে যারা আছেন, স্টুডিওর ওপারে, তাদেরকেও বলবো যে আপনারা এই বইগুলো সংগ্রহ করে পড়ুন। আমরা সবাই কিন্তু সমৃদ্ধ হবো, কারণ আমাদের নিজেদেরকে জানাই, যত জানবো রবীন্দ্রনাথের ভাষায়, আপনাকে জানা মোর ফুরাবে না। তো আমাদের এলাকার ইতিহাস, আমাদের এই পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুরের ইতিহাস আমাদেরকে জানতে হবে, তবে আমরা কিন্তু আরও সমৃদ্ধ হব। এবং আমরা অবশেষে আমরা আজকে প্রোগ্রামে তার মহামূল্যবান সময় দিয়েছেন আমাদের এই কিউরিওসিটি সংবাদ বার্তাকে, তার জন্য তাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। নমস্কার, সবাইকে নমস্কার।